জামায়াত শিবিরকে দায়ী করছে সরকার। এমন পরিস্থিতিতে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দলের নেতারা একমত হয়েছেন বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার জামায়াত শিবিরের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক শিবির। কি মন্তব্য করলো দলগুলো? সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে জামায়াত শিবিরের নিষেধাজ্ঞা নিয়ে কথা বলেছে বিএনপি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। গণহত্যাকে আড়াল করতে সরকার জামাত নিষিদ্ধের বিষয়টি সামনে আনছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে এবং সেই ইস্যু তৈরি করে ভিন্ন দিকে নিয়ে যায়। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি এখন আরেকটা প্রজেক্ট। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। 30 জুলাই রাজধানী গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এতদিন জামায়াত নিষেধাজ্ঞার বিষয়টি কেন তারা নেয়নি? তাতে আমাদের কিছু যায় আসে। আমরা বিশ্বাস করি আপনার বৈধ গণতন্ত্রে। আমরা বিশ্বাস করি যে যারা যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব হচ্ছে সেটা কার রাজনীতি সে গ্রহণ করবে, কার রাজনীতি গ্রহণ করবে না। বিএনপি মহাসচিব আরো বলেন, পাকিস্তান রাজনীতি যারা করত তারা সব দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল। বাম রাজনীতি যারা করতো আমাদের মির্জা ওয়াহাবের সাহেব থেকে শুরু করে আপনার হাজী মাহমুদ দারার থেকে শুরু করে তারা সব দেশ ছেড়ে চলে গিয়েছিল। ভারতে আশ্রয় নিয়েছিলেন প্রায় 2 বছর। সেখান থেকে তারপর তারা ফিরে আসে, যেমন একটা উদ্যোগ করা হলো, তখন আবার তারা দেশে ফিরে এসেছিল। এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটর, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে। একই দিন জামাত শিবিরকে নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেন 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপার সহ সভাপতি রাশেদ প্রধান। তিনি জানান, 14 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোট। কোন দল অথবা জোটের এখতিয়ার নেই অপর দলকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গ্রহণ করা। এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এখানে জামাত, বিএনপি, আদার্স অন্য কোনো রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা না। আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্যে, মানবতার কল্যাণের জন্যে এবং হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব। এটা আমরা সে পরামর্শ ভিত্তিক ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কীভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমরা সিদ্ধান্ত করব। ছাত্রদের যে ন্যায় দাবি ছিল, তাদের যে কোটা সংস্কার, এই কোটা সংস্কার দাবিটা তাদের ন্যায্য ছিল এবং এটা তো সাংবিধান স্বীকৃত। আর এটা তাদের অন্যায় বলতে এত চিন্তাই করা যায় না। তাদের আন্দোলনগুলো ছিল সম্পূর্ণ শান্তিপ্রিয়। কিন্তু আমি বক্তৃতায় বলেছি যে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তার দলের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের পরেই আসলে এই বিশৃঙ্খলা হত্যাযজ্ঞ এবং এই বিশৃঙ্খলা এবং বাংলাদেশের এই যত সম্পদ নষ্ট হওয়া এই তাদের বক্তব্যের পরেই কিন্তু ঘটেছে। আমরা আগেও বলেছি, দেশের সম্পদ ভাঙ্গা নষ্ট করা এটা কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের কোনো নাগরিক এটাকে কখনোই পছন্দ করে না। কিন্তু আগে পরে বাংলাদেশের যে ইতিহাস এবং বর্তমান সরকারের যে কার্যক্রম, তাদের দলীয় লোকেরা বিভিন্ন ধরনের সরকারি এবং স্থাপনাগুলো তারা বিভিন্ন কায়দায় ভেঙে চুরে এবং সেগুলো ধ্বংস করে অন্যের উপরে দায় চাপানোর বিভিন্ন প্রক্রিয়া আমরা লক্ষ্য করেছি এবং এটা পেপার পত্রিকা সহ মিডিয়ায় কিন্তু এগুলো চলে আসছে। এর ভিতরে কিন্তু আপনার ওই এক ব্যবসায়ী যে 4 লক্ষ টাকার বিনিময়ে চট্টগ্রামে যে বাস পোড়ানো, বিভিন্ন কায়দায় যে তারা টাকা দিচ্ছে এবং তাদের দলীয় লোকেরা এটা স্বেচ্ছাসেবক শ্রম লীগের নেতা, তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝি? এই ভাঙচুর কারা করছে, কে করছে, এটা এখন অনেকটা আমরা তো সন্দেহের মধ্যেই আছি। কারণ যারা দেশপ্রেমিক তারা তো দেশের মাল সম্পদ নষ্ট করতে পারে না, কিন্তু এটা তারা একটা সুযোগ তৈরি করার জন্য আন্তর্জাতিকভাবে এবং মানুষের তাদের মুভমেন্টকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের আচরণগুলো আগে পরে তাদের আমরা লক্ষ্য করেছি। এরও একটা অংশ কিন্তু আমরা এবারও আমরা দেখছি। তারপরেও যারা নাকি এর সাথে এই ভাঙচুরের সাথে জড়িত আছে বা নাই, এটা চিহ্নিত করে তাদের সুবিধা অসুবিধা ভালো মন্দ, এটা তো আমরা কখনোই এর বিরোধিতা না যে তাদের শাস্তি হওয়া দরকার। কারা কে বা কারা বলেছেন যে আর একদিন যদি হতো তাহলে গণভবন সিলেক্ট হতো, জাতীয় হতো, এই আন্দোলনকারীদেরকে
তাণ্ডব লীলা চালাতো। ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন, তাহলে সে আগে থেকেই এগুলো জানতো কিনা তা জানি না। কারণ শান্তিপ্রিয় ছাত্রীদের দাবির আন্দোলনে তার বক্তব্য ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে এই ধরনের হত্যাযজ্ঞ এবং বিভিন্ন দেশীয় অস্ত্র, বিভিন্ন ধরনের এগুলো তারা প্রকাশ্যে তাদের উপরে আক্রমণ করে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা, তাহলে এই কথাটা সে বলবে বিধায়ী কি এই ধরনের বক্তব্যের মাধ্যমে ঘটনা ঘটাইলো কিনা, সেটা তো আমাদের প্রশ্ন। কারণ সে তো ছোট মানুষ, এটা তো বলা যাবে না। সে তো বিজ্ঞ রাজনীতিবিদ, বক্তব্যের পরিপ্রেক্ষিতে কী হতে পারে এটা তো তার আগে হিসাব নিকেশ থাকারই কথা আছেও, যে এই বক্তব্যের পরে কি হবে, এরপরে কি হবে, এটা তো স্বাভাবিক একটা হিসাব থাকে। এখন সেই কথাটা বলেছে কেন, তার উদ্দেশ্য কি, তাদের প্রতিটা কথাই আমাদের প্রশ্ন এবং প্রশ্নবিদ্ধ। স্টুডেন্টদের জিম্মি করে গতকালকে আন্দোলনের পরিসমাপ্তি ডাকার জন্য ডিবি কার্যালয়ে তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে এবং সেখান থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে। আপনি হয়তো দেখেছেন সেটা, এই বিষয়ে আপনার আসলে মন্তব্য? এটা তো তাদের এই কৌশল নাটক তো আছে, নতুন না। ওই গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, কিল তুমি কয়টা খেতে পারো, বলে একটাও না, সহ্য করার মতো না। কিন্তু ধৈর্য বাইন্দে আটকাইয়া যখন করে যত পড়ো তত, আমার তখন করার কিছু হাত পা বাঁধা। তো এখানে বাস্তবতা এটাই, তাদেরকে হসপিটাল থেকে উঠিয়ে নেওয়া গেল এবং তার শিক্ষকরা তাদের খবর নেওয়ার জন্য করে দেখতে দেওয়া হয় নাই, তাদের আত্মীয় স্বজন দেখতে গেলেও দেখতে দেওয়া হয় নাই। এখন কোন পর্যায়ে কি অবস্থায় আছে এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। এখন তাদেরকে একটা বক্তব্য লেখা তাদের হাতে ধরিয়ে দিবে যে এইটা বলতে বাধ্য, এটা জাস্ট তাদেরই কথা, তাদের মাইক হিসেবে ব্যবহার করেছে, এটা মূলত তাদের বক্তব্য না। সরকার বিদেশি কূটনীতিকদের হামলার স্থল পরিদর্শন করিয়েছে, সেক্ষেত্রে আহত নিহত এবং আপনারা যেটাকে গণহত্যা বললেন সে বিষয়ে কূটনীতিকদের গোচরে তোলা প্রয়োজন বলে মনে করছেন কি? এটা তো বিশ্বব্যাপী আমরা আন্তর্জাতিক ব্যবস্থাকে ধন্যবাদ জানাইছি আমাদের লেখিত বক্তব্যের মাধ্যমে, এবং আমরা আন্তর্জাতিক সহ তামাম বিশ্বে মানবতাকামী সমস্ত মানুষকে বলবো যে এই দেশে থাকার মতো কোনো উপযোগী এখন দেশ নাই, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত ভারতের, সে কোন পর্যায়ে যেয়ে মন্তব্য করতে বাধ্য হয়েছে যে যদি ওদের থাকার মতো পরিবেশ, আন্দোলনকারী দাবি আদায়ের লক্ষ্যে যারা রাস্তায় নেমেছে, যদি থাকার পরিবেশ না হয়, আমার দরজায় যখন খটখট করানো হবে তখন আমি দরজা খুলে দেব। এই কথাটা কখন সে বলতে বাধ্য হয়েছে যে আমাদের দেশে জুলুম কী পর্যায়ে চলছে। তাই সেই হিসাবে এই ব্যাপারটা সরকার আজকে কি ক্ষতি হয়েছে, কি ভাঙচুর হয়েছে, এটা সে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কায়দা দেখানোর সে ব্যস্ততা, কিন্তু কত মানুষ বললো, কি হলো, এই ব্যাপারে তার চিন্তা তেমন একটা আমরা দেখি নেই। এটা অত্যন্ত আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক এবং এই সরকারের জন্য কলঙ্ক ইতিহাস রচিত হবে। সবাই একত্রিত হয়ে আমরা আহ্বান করছি এই অন্যায়ের প্রতিবাদে, হত্যাযজ্ঞের প্রতিবাদে। আমরা সবাই একত্রিত হয়ে রাজনৈতিক দল এবং সুশীল সমাজ, সর্বশ্রেণীর পেশার মতে সবাই আমি একত্রিত হয়ে এই অন্যায়ের প্রতিবাদে আমাদের দেশকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, মানবতা রক্ষার জন্য আমরা কাজ করার আহ্বান আমরা সকলকে করছি। আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা আমাদের সাথে একত্রিত থাকবেন। আমরা একত্রিত হয়ে এদেশ আমার, এদেশ শুধু শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।